This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ডাবল স্পেশালের দ্বিতীয় পর্ব, যেখানে হাজার গতে বাঁধা খবর শুধু নয়, বরং খবরের ভিতরে থাকা খবর, এমন খবর যা বদলে দেবে আপনার চিন্তা ভাবনা। দেখুন, পুজো শেষ হয়ে গেছে, প্রত্যেকেরই মন খারাপ। এবারের পুজোয় 1,10,000 টাকা করে সরকারি অনুদান নিয়েছে পুজো কমিটিগুলো। কিন্তু এমনই কিছু পুজো কমিটি আছে যারা সরকারের থেকে ওই টাকাটা নিয়েছে, কিন্তু আজকে কার্নিভালে তাদের অনীহা দেখা গেছে। বেশিরভাগ জেলাতেই একই ছবি। কেন বলবো আজকে স্পেশাল কার্নিভালে অনীহা। দেখুন, আজকে বিকেল থেকেই জেলার কার্নিভাল চলছে। আপনি যে জেলায় বসে এই মুহূর্তে দেখছেন TV9 বাংলা, নিশ্চয়ই আপনার জেলা তো কার্নিভাল হয়েছে। আপনি 100% আমাদের সঙ্গে সহমত হবেন, আগের মতো ভিড় আর নেই। কার্নিভালের আগেই ভাসান হয়ে গেছে বহু পুজোর। কার্নিভালে অনীহা। শিলিগুড়ি হোক কিংবা হাওড়া, মালদা হোক, পূর্ব মেদিনীপুর, একই প্রবণতা। মালদা শহরেই 201টার মতন দুর্গাপুজো হয়। সারা জেলার সংখ্যাটা 1000-এর বেশি। অথচ কার্নিভালে থাকতে প্রথমে রাজি হয়েছিল 23টা কমিটি। কিন্তু এই কিছুক্ষণ আগে কার্নিভাল শুরু হয়েছে মালদায়। মেরে কেটে 17টা পুজো হাজির হবে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এমন অরুচি কেন? দেখুন প্রতিবেদনে। কবি যোগেন্দ্রনাথ সরকারের কবিতাটা মনে আছে? হারাধনের 10টি ছেলে ঘোরে পারাময়, একটি কোথায় হারিয়ে গেল, রইল বাকি নয়। আর শেষের লাইনগুলো, হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। পুজোর কার্নিভালের কপালও কি হারাধনের 10টি ছেলের কবিতার মতো হয়ে গেল? জেলায় প্রতি বছরই নিয়ম করে কমছে পুজো কমিটির উপস্থিতি। মালদায় যেমন ঘোর অনীহা। কার্নিভালে অংশ নিতে কোনো পুজো কমিটি কিন্তু বিশেষ আগ্রহ প্রকাশ করছে না। মালদা জেলার বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে একটু খোঁজ খবর নিলেই এটা স্পষ্ট হয়ে যাবে। প্রায় অনেকগুলো ক্লাবই অ্যাটেন্ড করছে না। অনেক ছোট ক্লাব অংশগ্রহণ করতে চায়, কিন্তু তাদের যে অর্থনীতি যে পরিকাঠামো সেটা সাথ দেয় না। কারণ কার্নিভালে অ্যাটেন্ড করতে গেলে একটা খরচা, মানে ব্যয়ের ব্যাপার আছে। 40-50 টাকার মতন খরচ। 3 মাস ধরে যে পুজোর বৈতরণী, এই যে টোটাল ক্লাবগুলো প্রতিহা করে আসছে, তার মধ্যে একটা ক্লান্তির বিষয় আছে। বেশিরভাগ জেলাতেই কম বেশি একই ছবি। কার্নিভালের জন্য বিপুল খরচ করতে নারাজ বড় পুজো কমিটিও। তাই শুক্রবারের মধ্যেই বিসর্জন সেরে ফেলেছে অনেক পুজো। ধরা যাক, কোথাও 10টা পুজোর কার্নিভাল হওয়ার কথা, বিসর্জন সেরে ফেলায় কার্নিভালে হাজির মেরে কেটে 4টে পুজো। কেউ কেউ প্রতিমা ছাড়াই শুধু ট্যাবলো নিয়ে কার্নিভালে নামকে বাঁচতে হাজির। খোঁচা দিতে ছাড়ছে না গেরুয়া শিবির। এই যে কার্নিভালে এক জায়গাতে সমস্ত প্রতিমা, দেবী প্রতিমাকে নিয়ে যেতে হবে, তাতে তো একটা খরচ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ। তাই তো সবাই এটাকে অ্যাভয়েড করছে। মালদা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু বিজেপির সাংসদ খগেন মুর্মুর অভিযোগ ওড়াতে মরিয়া। আশিস নিজেও পুজোর উদ্যোক্তা। খোদ তৃণমূল নেতার পুজোই কার্নিভাল এড়াচ্ছে। বিসর্জন সারা আমতা আমতা করে আশিস বলছেন, কতগুলো ক্লাব অংশ নিল না? তাহলে আমার এখানে তো অনেকগুলো ক্লাব রয়েছে, অনেকগুলো ক্লাব অংশ নিচ্ছে। একই জায়গার একগাদা ক্লাব অংশ নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। 2022 সালে 20টি পুজো বালুরঘাটে কার্নিভালে অংশ নেয়। 2023 সালে তা কমে দাঁড়ায় 15। 2024 সালে মাত্র 7। 2025 সালে আমন্ত্রিত পুজোই মাত্র 7। 2023 সালে 22টি পুজো কোচবিহারে কার্নিভালে অংশ নিয়েছিল। 2024 সালে সংখ্যা কমে দাঁড়ায় 7-এ। 2024 সালে পুরুলিয়ায় আমন্ত্রিত ছিল 10টি পুজো, মাত্র 2টো পুজো প্রতিমা নিয়ে হাজির হয় কার্নিভালে। এবছর 1,10,000 টাকা করে পুজোর অনুদান দিয়েছে রাজ্য সরকার। যদিও তাতে রাজ্য সরকারের কার্নিভালে যোগ দেওয়ার আগ্রহ বাড়ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কার্নিভালে শুরুতে পুজোর লম্বা লাইন পড়তো, এখন সংখ্যাটা কমতে 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 মাত্র 13তে পৌঁছেছে। রাজ্য সরকারের আয়োজিত কার্নিভাল, আর তাতেই বিভিন্ন পুজো উদ্যোক্তারা তারা কিন্তু আগ্রহ হারাচ্ছেন। মূল কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে আসা, তার পাশাপাশি কিন্তু বহনের খরচ। সব মিলিয়ে পুজো উদ্যোক্তারা প্রশাসনের আয়োজিত এই কার্নিভালে কেন অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করছেন, সেটা কিন্তু একটা বড় বিষয়। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর।
এ তো আজকের ছবি দেখালাম। আগামীকাল রেড রোডে দুর্গা কার্নিভাল। আজ বিসর্জনে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন সজল ঘোষ। আজ সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা নিরঞ্জন। বিসর্জনের মিছিলে চাকরিহারা শিক্ষক থেকে ডিএ আন্দোলনকারীদের আমন্ত্রণ জানিয়েছেন সজল ঘোষ। রাজনৈতিক মিছিল না, নিরঞ্জন হয়, নিরঞ্জন বা অসুরের বিসর্জন হয়। তা আমরা বলছি ও সমস্ত রকম অসুরের, শুধু একটা বুড়ো মহিষাসুর কবে থেকে মায়ের ঠ্যাঙানি খাচ্ছে ত্রিশূল বুকে নিয়ে, শতকের পর শতক শুয়ে আছে, শুধু তাকে না মেরে আজকে যে এত অসুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কয়লা খেকো অসুর, বালি খেকো অসুর, খোকা অসুর, হ্যাঁ, এই যে চাকরি খেকো অসুর, রেপ করা অসুর, এত অসুর ঘুরছে। এই সব অসুরের বিসর্জন, এই অবস্থার পরিবর্তন হোক, এই বাংলার পরিবর্তন হোক, এই দাবিতে আমাদের নিরঞ্জন যাত্রাটা এই নামে ডেকেছি আমরা। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী কৌস্তব। কৌস্তব, দেখো, একাদশীর মধ্যরাত পর্যন্ত আমরা দেখেছিলাম ঠিক ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতার আর কোন পুজোয় একাদশীর মধ্যরাতে এমন ভিড় ছিল কিনা অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয় হচ্ছে সজল ঘোষ তিনি যখন ডাক দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের, ডিএ আন্দোলনকারীদের, তখন তো এটাও দেখতে হবে তার ডাকে সাড়া দিয়ে কতজন ওখানে আসেন, কি হয় না হয়, তাই না? ছবি কি দেখছো এখন দেখাও একটু। প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই মুহূর্তে দেখাবো আজকে যে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন সজল ঘোষ। এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে নিরঞ্জন যাত্রা হবে সেখানে নিঃসন্দেহে এক অভিনব নিরঞ্জন যাত্রা। তুমি জানো এবারে অপারেশন সিঁদুর যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হয়েছিল এবং সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু দেখো সিঁদুর খেলাতেও এবারে একটু বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল। এবং তুমি দেখতেই পাচ্ছ এই ছবিটা, এই মুহূর্তে যারা সিঁদুর খেলেছিলেন যে সমস্ত মহিলাদের সামনে রেখে কিন্তু নিরঞ্জন যাত্রা হবে, যারা লাল পাড় এবং সাদা শাড়ি পরে এবং হাজারো শঙ্করধ্বনির মাধ্যমে যারা এই নিরঞ্জন যাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন। তুমি দেখতেই পাচ্ছ সেই প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এবং তুমি যে কথাটা বলছিলে নিঃসন্দেহে অবশ্যই বলছিলে যে বিভিন্ন যে ডিএ আন্দোলনকারী, যে সমস্ত আন্দোলনকারী ডিএ চাকরি প্রার্থী এবং যে ডিএ চাকরি প্রার্থীদের এখানে আহ্বান জানানো হয়েছে, পাশাপাশি চাকরিহারা শিক্ষক, সেই চাকরিহারা শিক্ষকদের এখানে আহ্বান জানানো হয়েছে। এছাড়া শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার এখানে আসার কথা এবং বিজেপির যে অন্যান্য শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদেরও এই আজকে যে নিরঞ্জন যাত্রা রয়েছে সেই নিরঞ্জন যাত্রায় অংশ নেওয়ার কথা। এই মুহূর্তে নিঃসন্দেহে দেখো আগামীকাল যে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে তার আগে সজল ঘোষের যে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে আজকে যে নিরঞ্জন যাত্রা, এই বেশ নজর থাকবে কৌস্তব, নজর থাকবে, নজর রাখো। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বরানগরের দিকে। বরানগরের দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, নিজেরই দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। বরানগর থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে খুন। সূত্র বলছে ব্যবসায়ীর গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত। কিন্তু কিসের উদ্দেশ্যে খুন, কি কারণে, পরিবার এখনো মুখ খুলেছে কি, পুলিশ কিছু বলছে কি, সূত্র কি বলছে? অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত। যে প্রাথমিক যা ধারণা তার থেকে পুলিশের মনে হচ্ছে যে এই যে খুন হয়েছে, খুনের পেছনে কোনো পাওনা গন্ডা আছে কিনা বা দোকানের কোনো কিছু লুটপাট করতে এসেছিল কিনা, সেই জন্য একা পেয়ে মালিককে অর্থাৎ শঙ্কর জানাকে হাত পা বেঁধে তাকে গলা এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করেছে। দেখো পুলিশ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে এবং নমুনা সংগ্রহ এবং পাশাপাশি যে কোনো সিসিটিভি ফুটেজ তারা পায় কিনা সেটাও তারা দেখার চেষ্টা করছে। মোটামুটি পুলিশ কি মনে করছে কটা নাগাদ হয়েছে? সোনার দোকান মানে তো তোমার ওখানে সিকিউরিটি থাকে। অনন্ত শুনতে পাচ্ছ? অনন্তর সঙ্গে আমরা যোগাযোগ করব। বরানগরে দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, নিজেরই দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। বরানগর থানা থেকে 1 কিলোমিটারের মধ্যেই খুন। সূত্র বলছে ব্যবসায়ীর গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত, লুটের উদ্দেশ্যেই খুন বলে অনুমান করছে পুলিশ। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, তোমার কাছে আবারও যাবো, তুমি যে কথা বলছিলে তার সঙ্গে একটা বিষয় একটু জানতে চাইবো, পুলিশ কি মনে করছে, মানে কখন খুন হয়ে থাকতে পারেন ওই ব্যবসায়ী? সোনার দোকান, নিশ্চয়ই সিসিটিভি রয়েছে বা সিকিউরিটি রয়েছে। একা ছিল তখন এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। তবে কারা এসেছিল, কজন এসেছিল, পুলিশ টোটালটাই কিন্তু তারা জায়গা গঠন করে রেখেছে, তারা পুরো টোটালটাই কিন্তু তারা নমুনা সংগ্রহ করছে এবং নমুনা সংগ্রহ করে তারা কিন্তু চাইছে যে এই ঘটনা কেন, কি কারণ ছিল এই ঘটনা।
দেখো কোনো পাওনা গন্ডা বা কোনো লুটের কোনো চেষ্টা ছিল কিনা বা লুট কিছু করে নিয়ে গেছে কিনা, তাহলে যেহেতু সোনার দোকান সেখানে সোনা থাকতে পারে, সেই সোনাই সে লুট করে নিয়ে গেছে কিনা তারা, সেটাই পুলিশ তদন্ত করে। বেশ বেশ অনন্ত, তুমি যে কথা বলছিলে আমরা সেই ছবিও দেখাচ্ছি। ফরেনসিক টিম ইতিমধ্যে গিয়ে পৌঁছিয়েছে, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন বড়নগরে ওই সোনার দোকানে ইতিমধ্যে ফরেনসিক টিম গিয়ে পৌঁছেছে। প্রতিবেশীরা কি বলছেন একবার শোনাই। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর তারপর তো নিয়ে গেছে, আমরা এদিকে রয়েছি, এসে গেছি। আবার নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাদে খবর এলো যে উনি মারা গেছেন। অলরেডি এখানে তো মারাই গেছিল, কিন্তু আমরা ক্লিনিক্যালি তো আমরা বলতে পারি না যে মারা গেছে কি না মারা গেছে। হসপিটাল থেকে বললো মারাই গেছে, এখন হসপিটালে বডি আছে। তারপর এখানে এসে দেখি যে নিচে রক্ত রয়েছে, মারার মানে একটা জিনিস কাটা, সোনা কাটা একটা বড় বড়, সে একটা নিচে পড়ে রয়েছে, ছড়ানো রয়েছে, আর সিসিটিভির ভেতরে তারগুলো ছেঁড়া রয়েছে।